সিলেটের হবিগঞ্জ চুনারুঘাট থানা ছাত্রলীগের সভাপতি ও চুনারুঘাটের কথিত এমপি ব্যারিস্টার সুমনের চাচাতো ভাই পরিচয় দানকারী ইখলাস ওরফে শাহিন আলম নামে এক প্রতারকের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ উঠেছে। নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দাবি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের সহজ সরল নারীদেরকে ফেসবুকে ট্র্যাপে ফেলে বিদেশে পাচার করে আসছে বলে ওই অভিযোগে প্রকাশ করা হয়। ইখলাস ওরফে শাহিন আলম সম্প্রতি নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ রিনা বেগম নামে এক নারীকে প্রলোভনে ফেলে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সুকৌশলে বিয়ে করে বিদেশে পাচারের চেষ্টা করলে এক পর্যায়ে ধরা পড়ে যায়। গৃহবধূ প্রতারক ইখলাস ওরফে শাহিন আলমের পাচারের কাহিনী জেনে ফেলায় প্রতারক শাহিন গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে ঘটনার তথ্য উপাত্ত তুলে ধরেন নিরীহ ওই ভুক্তভোগী রিনা বেগম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিনা বেগম। তো একদিন হচ্ছে আমি আমার মোবাইলে এই মুহূর্তে একটা নাম্বার আসে, তো নাম হচ্ছে ইখলাস মিয়া। তো একদিন হঠাৎ আমি ফোন দিয়েছি, তো বললাম যে কে, আমি ভাবছি যে আমার ছোটো ভাই ভাবছিলাম। তো ওনার মতনই মানে মাস্ক পরা ছিল, তো এই জন্য তো ফোন দেওয়ার পরে তো উনি বলতেছে যে না, আমি ভাবছি যে আকাশ। তো সে বলতেছে না আমি আকাশ না, আমি ইখলাস। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রাখি। আপনি কার কাছে ফোন দিয়েছেন? আমি বললাম যে আমি আমার ছোটো ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম, আমার ছোটো ভাই শালার, সে তার নাম আকাশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার রাখি। তো সেদিন রেখে দিছে। রেখা দেওয়ার পরে তো উনি হচ্ছে আবার ফিরে বারবার তো আমার মোবাইলে কল দেওয়াতে তো আমি কোনো অ্যালাউ করি না। তো প্রায় দেখি মোবাইল ফোন 4টা 5টা 6টা প্রায় দিত, তো আমি কোনো দিন বেশিরভাগ অ্যালাউ করি না। তো এরকম করতে করতে দেখি মানে প্রায় ফোন দেয়, তো 10 বার 12 বার ফোন দেয়। তো একদিন হঠাৎ আমি বলি আপনি কেন ফোন দিচ্ছেন? বলতেছে যে না এমনিতেই। আমি না এমনিতেই কেন ফোন দেন? দেখেন আমার বাবা এগুলি পছন্দ করেন, আপনি ফোন দিয়েন না। তো এক পর্যায়ে দেখি সে আবার ফোন দেয়, কয় না সমস্যা নাই, ফোন দিলে মানুষ কথা বললে কি হয়ে যায়? আমি কই না, দরকার নাই কথা বলার, ওর বাবা পছন্দ করে না, আপনি ফোন দিয়েন না। কয় না ভাই বোন হিসাবে কথা বলা যায় না? আমি কই না, কথা বলা যায় না, দিয়েন না ফোন। তো না করা তো সে শোনে না, তো আবার খালি ফোন দেয়, বিরক্তিকর করে। তো আমি অনেকই বলছি আচ্ছা ফোন দিয়েন না, তারপর সে ফোন দেয়। কি না আপনি ভয় পান না, আমি ভাই বোন হিসাবে কথা বললাম, সমস্যা কি? আমার তো বোন নাই, ঠিক আছে? আমার একটা বোন আছে, সে অনেক দূরে থাকে, আমার সাথে কোনো যোগাযোগ হয় না, তো বোনের মতো কথা বললাম, সমস্যা নেই। তো ভাবলাম যে ঠিক আছে, একটা মানুষ যদি এত রিকোয়েস্ট করতেছে তো ওই জন্য আর কি ঠিক আছে ভাইয়ের মতো কথা বলছিলাম কদিন। যাক, হঠাৎ কথা বলাতে তো একদিন এরকম এই যে অনেকবার ফোন দেয়, তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি কার সাথে কথা বলো বা এটা কে? তো বললাম যে আমার এক ভাই। তো ওর বাবা একদিন রেগে যাওয়াতে তো হঠাৎ করে একদিন আমার এসে পরে আমার 2টা থাপ্পড় দিছে। তো আমি মনে বলছি দেখেন আপনি যে ফোন দিচ্ছেন এই জন্য ওর বাবা আমার পুরো রাগ হয়েছে, আর আমাকে এবং কি মারছেও, থাপ্পড়ও দিছে। তো আপনি আমার ফোন দিয়েন না, কয়েক কাজ করো, তুমি এখান থেকে তোমার কোনো এক আত্মীয়র বাসায় চলে যাও, তোমার যা যাবে তো যা খরচ লাগে আমি দেবো। তো আমি কই না, এটা কি হয়নি, আমার সংসার আছে। কয় না সে যখন মারতা তো লোক সুবিধার না মনে হয় না, সাধারণ একটু কথা বলাতে মারছে তোমারে, তাই তুমি চলে যাও, আমার কথা শোনো, তোমার ভালো হবে, তোমার খারাপটা আমি কখনোই চাবো না, তাই তুমি তোমার আত্মীয়র বাসায় যাও, তোমার যা খরচ লাগে সেটা আমি দেবো, এই কথা বলছে। তো এই কথা বলার পরে আমি তো তখন মনে একটু রাখছিল, তো এই জন্য আমি আবার আমার এক বড় বোনের বাসায় চলে যাই, নড়াইল, ওখানে চলে যাওয়াতে পরে বলে যে ঠিক আছে। তো ওখানে কিছুদিন থাকার পরে তো আমার হাজব্যান্ড আবার আমার থানায়, সিরাজদি খান থানায় একটা অভিযোগ করে তো ওনার নামে আবার ওই ছেলেটার নামে অভিযোগ দিছে। অভিযোগ দেওয়ার পরে ওখান থেকে ফিরে আমি আবার ওই নড়াইল থেকে আবার আমি আমার সিরাজদি খান থানায় আমি আসার পরে ওখান থেকে আমার ছেলে মেয়ে ওরা যাইয়া ওখান থেকে আমার উদ্ধার করে নিয়ে আসার পরে আসার পর তো উনি আবার হচ্ছে তখন বলতেছে তুই আবার ওখানে গেছিস কেন? আমি তোমার বলছি না যে সব খরচ তোমার আমি দিব, আর তুমি কেন গেলা? তো তুমি ওখান থেকে আসো। আমি বলছি না, আমি আইসা পড়ছি বাসায়, আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, যেহেতু আমার মেয়ে বিয়ে দিছি, আমার মেয়ের হাজব্যান্ড আছে, উনি আবার বাহির থেকে আসবে কদিন পরে, এখন ওখান থেকে যদি আমি চলে যাই এটা খারাপ দেখায়। কয় না, তুমি যদি ওখান থেকে না আসো তাহলে আমি
ধরে আনতে বাধ্য হবো। আমি ওই ইয়ার হবিগঞ্জ থানার ওই জায়গার আমি ছাত্রলীগের সভাপতি, ঠিক আছে। ব্যারিস্টার সুমন আমার ভাই অনেক ভয়ভীতি আমার দেখাইছে, ওখান থেকে আসো। পরে হঠাৎ একদিন ওই আমার বাসায়ও আসছে ইনিয়া, এই আমার স্বামীর হাজব্যান্ডের কাছে বলছে, তোর যদি না আসস তোর হাজব্যান্ডরা আমি মেরে ফেলাম, এ কথা বলছে, তোর সন্তানদের মেরে ফেলামো। তো এই ভয়ে আমি কী করছি, তো আবার এখান থেকে আমি পালাই আবার চলে গেছি। ওই ভয়ে চলে যাওয়াতে পরে ফিরে আবার আমার কী করছে, করি তোমার হাজব্যান্ডে তুমি করো, ডিভোর্স দিয়ে দাও, আমি টাকা পাঠাই। তারপরে ওই আমার 5,000 টাকা পাঠাইছে। তো ওই টাকা দিয়ে আমারও তখন মাথা ঠিক নেই, ঠিক আছে। আমি জানি না আমি কী হয়েছে, আমি নিজেও জানি না। তো ওই যেটা বলতো আমি সেটাই শুনতাম। তো পরে আমার হাজব্যান্ডরা আমি ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পরে তারপরে 3 মাস পর, তো যখন 3 মাস শেষ হয় তখন ও আমার বোনের বাসায় একদিন আসে, আমার বলে যে ঠিক আছে 3 মাস যখন শেষ হয়ে গেছে তো আসো তাহলে আমরা কোর্ট ম্যারেজ করি। আমি বলতেছি না এখন না, দেখা যাক পরে। আমি বলছি যে না, এটা সত্য। আমি বলছিলাম যে দেখি কি করা যায়, বলছি যে 2 বছর পরে যদিও হয়, 2 বছর পরে, এখন না। তো সে মানে না, শোনে না, কি না এখন করবো, কোর্ট ম্যারেজ করে রাখবো, তারপরে আমরা 2 বছর পর নারীত্ব সংসার করবো, এটা বলছে। তো আমি না বলাতে সে আমারে অনেক মানে ব্ল্যাকমেল করে তো আমারে একদিন করে নিয়ে যাইয়া পরে আমার এখানে থেকে নড়াইল থানায়, নড়াইল করে আর কি করে আমার এই কোর্ট ম্যারেজ করার পরে তারপরে ওখান থেকে আমি আবার আমার বোনের বাসায় থাকি। হঠাৎ একদিন মানে হ্যাঁ, কোর্ট ম্যারেজ করার 2 দিন পরে, একদিন পরে আমি আমার বাসায় চলে আসি। আমার মেয়ের জামাই আসছে আমার বাসায়, ওখানে আমি আসছি তার সাথে দেখা করতে, ছেলের বাসায় আসছি ওখান থেকে। তো পরে আসার পরে আমি কেন আসলাম, এই জন্য আমার মেয়ের হাজব্যান্ডের নামে, আমার মেয়ের তারপরে আমার সাবেক স্বামীর নামে, তারপর আমার ছেলেদের নামে অভিযোগ করে, ওদের নামে মামলা দিব, তো জামাই আর বিদেশ যেতে পারবো না। 5-6 জনের নামে, সবার নামে, আমার ফ্যামিলি সবার নামে আর কি করে অভিযোগ দেয়, যাতে তারা আমার উপর, আমি যদি না আসি তা আমার সবার সাথে তো না মামলা দিব, ঠিক আছে। মামলা দিয়া ওদের এসে হ্রাস করে নিয়ে আসুন, তুই যদি না আসবি, ঠিক আছে। তো আমি ভয়েতে আবার চলে গেছি। ভয়তে চলে যাওয়ার পরে একদিন রাতে তো জানতে আমি শুনি কি আমার বলে যে তোমার বাড়ি করে দিব, তুমি টেনশন করো না, ওইখানে তুমিও থাকবে, আরও মানুষ থাকবে, আরও অনেক মেয়েরা থাকবে। তো হঠাৎ আমি ভাবলাম যে আরও মেয়েরা থাকবে মানে, তো আমি আর বললাম যে মেয়েরা কি, তখন বলতেছে যে হ্যাঁ। পরে আল্লাহ হেসে আমি আবার কী করলাম, তো ওটার তো একটা রিয়েক্ট করলাম না, বেশি কিছু করলাম না। পরে একদিন আমার এই সিদ্ধিরগঞ্জ থানায়, এটা হচ্ছে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ থানা, আমার এক বোনের বাসায় আমি একদিন গেছি, ছোটো বোনের বাসায়। তো ওখানে যাওয়াতে আমার হাজব্যান্ড আমার আনতে গেছে, আমি আসি নাই। পরে ওই আবার কী করছে, ওইখান থেকে জোরজবস্তি ওই আমার সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে একটা অভিযোগ করে আমার সাবেক স্বামীর নামে। আমি করতে চাই নাই, আমার জোরজবস্তি কইরা তারপরে একটা করছে, একটা তার নামে একটা অভিযোগ করছে, তো জোর কইরা, যাতে সে আমার প্রতি কোনো রিয়েক্ট নিতে না পারে, যা তারা যেত আমার ওখান থেকে উদ্ধার করে যে না আনতে পারে, ঠিক আছে। তারপরে আল্লাহ আমি কী করব, বাধ্যতামূলক ওই দিতে বাধ্য হয়েছি। তারপর হ্যাঁ, তারপরে একদিন আমি আমার কী করলাম, পরে অভিযোগ দিয়ে এখান থেকে আমি চলে গেলাম আবার আমার বোনের বাসায়, বড় বোনের বাসায় নড়াইল। তো একদিন দেখি কি হঠাৎ রাতে 3টা বাজে আসছে আমার নিতে আসছে। আমি কী ব্যাপার এত রাতে আপনি হঠাৎ করে, আমার ফোন না দেওয়ার কথা না। পরে দেখি কি কয়েকটা নাম নিতে আসছি তোমার দেখতে। আমি আচ্ছা ঠিক আছে, তো আমি আর কিছু বললাম না বলা, তো দেখি কি বাহিরে যাইয়া ওই ফোনে বলতেছে, কথা বলতেছে যে তোরা দাঁড়া গাড়ি নিয়ে, আমি ওরা বাউ করে ফেলাইছি, এখন ওরা আমি ওখান থেকে নিয়ে আসুম। তো আমি এই কথা শুই না, আমি আর কোনো কথা বলি না, আমি চুপচাপ আমার বোনের সাথে আমি শুয়ে রয়েছি, আপু শুয়ে রয়েছি, আমি ওর সাথে শুয়ে রয়েছি। পরে দেখি ওই আবার পাশের রুমে বসা। তারপরে আমি ওখান থেকে কী করছি, ওর ওই কথা শুই না, আমার মনে ভয় ঢুকে গেছে যে ওই তো একটা প্রতারক, ওই তো একটা নারী পাচারকারী, ওই তো আমার পাচার করে দিব। এই জন্য আমি ভয়ে
ওইখান থেকে পালিয়ে আসা পড়ছি। তো আমার সবার কাছে আমার অনুরোধ রইল যাতে ওরে ধরা দিতে পারেন দেন, এই লোক যেন আরও কোনো নারীর জীবন সংসার নষ্ট না করতে পারে। ওরে ডিভোর্স দিয়ে পালিয়ে আসার পরে আমি আসা পড়ার পরে তারপরে আমার নামে, আমার হাজব্যান্ডের নামে, আমার স্বামী যা হচ্ছে আমার মেয়ের নামে, আমার মেয়ের জামাইয়ের নামে, সবার নামে অভিযোগ করে যে না আমরা আত্মসাৎ করছি, টাকা পয়সা নিয়ে আসা পড়ছে। আমার তো ওই সুযোগই ছিল না, আমি কিভাবে আনবো? আমি শুধু খালি হাত পেয়ে এসে পড়ছি ওখান থেকে। আমার বোনের বাসায়, যেহেতু ওর কোনো বাসায় যাই নাই বা ওর আত্মীয় স্বজনের বাসায়ও না, আমার বোনের বাসায় ছিলাম। ওটা আর আমার যা কিছু ছিল ওই সব কিছু আরও নিয়ে গেছে আমার বোনের বাসার থেকে। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে ওই এরকম কোনো কাজ করতে না পারে, যার কোনো নারীর জীবন নষ্ট করতে না পারে। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি।